স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে ড্রাগস ইউজড ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা ডিসকাশন শুরু করেছি। এর মধ্যে এই গ্রুপের ড্রাগের মধ্যে আছে সেডেটিভ হিপনোটিক্স, দ্যাট ইজ বেনজোডায়াজিপিনস, বারবিচুরেটস। তো যদিও বারবিচুরেটস এখন সেডেটিভ হিপনোটিক্স হিসেবে ইউজ হয় না, আচ্ছা মূলত ইউজ হয় বেনজোডায়াজিপিনস। এছাড়া আছে বিটা ব্লকার্স যেমন প্রোপানোলল। এছাড়া অ্যানাদার গ্রুপ, যদিও সেটা মেইন ইউজ অ্যানাদার ইন্ডিকেশনে, সেটা হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। ডিপ্রেশনের জন্য এরা মেইনলি ইউজ হয়, তবে অ্যাংজাইটি ডিসঅর্ডারেও বা রিলিফ অফ অ্যাংজাইটি পারপাসে ওইগুলো ইফেক্টিভ। তো আমরা এর মধ্যে বেনজোডায়াজিপিন মোটামুটি ডিসকাস করেছি। এরপরে বারবিচুরেটস ডিসকাশন করে গিয়ে আমরা এখানে গিয়ে নেটের প্রবলেম আটকে গেছিলাম। তো অ্যাডভার্স ইফেক্টস অফ বারবিচুরেটস: drowsiness and lethargy and hangover effect, allergic reaction, marked and pronounced or generalized CNS depression, severe respiratory depression, especially at high dose, as barbiturates are drugs of low therapeutic index, dependence, tolerance, and addiction liability. এগুলো বেনজোডায়াজিপিনও হতে পারে, তবে বারবিচুরেটসে এগুলোর চান্স বেশি। Another important adverse reaction that may occur with barbiturates, that is severe drug interaction. Barbiturates enzyme inducer নাকি enzyme inhibitor মনে আছে? এনজাইম ইন্ডাকশন করে নাকি এনজাইম ইনহিবিট করে? সরি, এনজাইম ইনহিবিটরস। ইনহিবিটর। Barbiturates are drugs স্যার that are potent স্যার enzyme এনজাইম, জি স্যার, মানে ইনডিউসার স্যার। potent enzyme inducer, এজন্য মেনি ড্রাগস এর সঙ্গে তাদের ড্রাগ ইন্টারাকশন হয়, এজন্য সিভিয়ার ইন্টারাকশনের কারণে সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। তাহলে এই রিলেশনে তোমাদের রিটেন অ্যান্ড অলসো ফর ভাইভা একটা প্রেসক্রাইব ফর্মে তোমাদের আনসার রেডি করে নিতে হবে। সেটা হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বারবিচুরেটস অ্যান্ড বেনজোডায়াজিপিনস। আসলে এই স্লাইডটার মধ্যেই আসলে কথাগুলো সব কিন্তু আছে, খালি সাজায় নেওয়া। যেমন বেনজোডায়াজিপিনেও ড্রাউজিনেস, লেথার্জি অ্যান্ড হ্যাংওভার ইফেক্ট হয়, তবে সেটা মাইল্ড অর লেস। বাট বারবিচুরেটসের ক্ষেত্রে ড্রাউজিনেস, লেথার্জি, হ্যাংওভার ইফেক্ট ইজ মার্কড অ্যান্ড প্রোনাউন্সড। অ্যালার্জিক রিয়াকশনস আর রেয়ার ফর বেনজোডায়াজিপিন বাট ভেরি কমন ফর বারবিচুরেটস। সিএনএস ডিপ্রেশন দুটাতেই হয়, but more CNS depression and more respiratory depression chance barbiturates এ বেশি। ডিপেন্ডেন্স, টলারেন্স, লায়াবিলিটি বেনজোডায়াজিপিনসেও আছে, কিন্তু বারবিচুরেটসে অনেক বেশি, এবং এটার অ্যাডিকশন লায়াবিলিটিও আছে। আর যেহেতু বেনজোডায়াজিপিন কিন্তু এনজাইম ইন্ডিউসার বা এনজাইম ইনহিবিটর কোনোটাই না, কিন্তু বারবিচুরেটস আর এনজাইম inducer, so there is chance of severe drug interactions with many drugs. তো বেনজোডায়াজিপিন পয়জনিং যদি হয়ে যায় এটা অত সিরিয়াস হয় না, কিন্তু বারবিচুরেট পয়জনিং আর ওভারডোজ হয়ে গেলে এটা কিন্তু খুব সিরিয়াস। এটা একটা ডিফারেন্স। আর অ্যানাদার ডিফারেন্স, যে কোনো পয়জনিং আর ওভারডোজের ম্যানেজমেন্টে আমরা জানি যে অ্যান্টিডট ইউজ হয়। তো বেনজোডায়াজিপিনসের জন্য অ্যান্টিডট অ্যাভেলেবল। অ্যান্টিডট অফ বেনজোডায়াজিপিন একটা ভাইবার কোশ্চেন। Name of antidote of benzodiazepine is flumazenil. Flumazenil. আর বারবিচুরেটস এর জন্য কোনো স্পেসিফিক অ্যান্টিডট অ্যাভেলেবল না। তাহলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট benzodiazepines and barbiturate. Another question, current status of barbiturates. আমরা বলেছি যে সিডেটিভ হিপনোটিক্স হিসেবে এখন বেনজোডায়াজিপিনস আর ইউজ হয় না, এই যে এত সব অ্যাডভার্স ইফেক্ট, এই কারণে সেডেটিভ হিপনোটিক্স হিসেবে বারবিচুরেটস এখন আর ইউজ হয় না। অনলি লিমিটেড ইউজ অফ বারবিচুরেটস, কারেন্ট স্ট্যাটাস বলতে এটাই যে সেডেটিভ হিপনোটিক্স হিসেবে এটা আর এখন তেমন ইউজ হয় না, লিমিটেড ইউজ হয়, রেস্ট্রিক্টেড কিছু ইউজ, স্পেসিফিক দুই তিনটে কন্ডিশনে। একটা হচ্ছে ফেনোবারবিটন,
এটা ইপিলেপসি অ্যান্টিইপিলেপটিক ড্রাগ হিসেবে ইউজ হয়, স্ট্যাটাস ইপিলেপটিকাসে ইউজ হয়। আর ফেনোবারবিটন নিওনাটাল ফিজিওলজিক্যাল জন্ডিস এখানে ইউজ হয় পেডিয়াট্রিক ওয়ার্ডে। Another use of barbiturate, that is এটা আগে বলেছি, thiopental sodium ultra short acting barbiturate. It is used for induction of general anesthesia. This limited applications or uses of barbiturates nowadays. আমরা এখানে দেখতেছি এটাও দেখানো হয়েছে যে বারবিচুরেটস এন্ড বেনজোডায়াজিপিন এদের যে সিএনএস ডিপ্রেশন হয় এটা স্টেপ বাই স্টেপ। সবার আগে হয় অ্যানজিওলাইসিস, আরো ডেপথ অফ সিএনএস ডিপ্রেশন বেড়ে গেলে হবে হিপনোসিস, আরো বেশি হয়ে গেলে হবে অ্যানেস্থেসিয়া, আরো ডেপথ অফ সিএনএস ডিপ্রেশন হয়ে গেলে হয়ে যাবে কমা এন্ড ইভেন ডেথ। Here are some other important barbiturates, অবশ্য অলরেডি বলাই হয়ে গেছে। ফেনোবারবিটন হচ্ছে লং অ্যাক্টিং বারবিচুরেট, এটা ডিউরেশন অফ অ্যাকশন ভেরি লং। এগুলো ক্লিনিক্যাল ইউজ গুলো হচ্ছে এপিলেপসি, কনভালশন, স্ট্যাটাস ইপিলেপটিকাস, ফেব্রাইল কনভালশন, নিওনাটাল অর ফিজিওলজিক্যাল জন্ডিস। And ultra short acting barbiturate যেটা বললাম thiopental sodium, very short acting barbiturate. It is used only one use, that is induction of general anesthesia. ব্লাড গ্রুপ লেখা নাই, দুইজনেরই পজিটিভ, মিলে গেল কেমনে? ভালো খারাপ নয়, তো অফিসিয়াল কাজের জন্য। তোমরা কি আসো, লাইনে আসো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বেনজোডায়াজিপিন বললাম, বারবিচুরেটস বললাম, এবারে চলে আসি another group of anxiolytic drug, that is beta blocker. তো বিটা ব্লকার তোমাদের অটোনমিক ফার্মাকোলজি রিলেশনের ডিটেইলস ডিসকাশন হয়ে গেছে। আমরা জাস্ট মনে পড়ে বিটা ব্লকারের ইউজের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা একটা ইন্ডিকেশন ছিল, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, সেই হিসাবে চলে আসলে এটা একটা ড্রাগস দ্যাট ইজ ইউজ ফর ট্রিটমেন্ট অফ অ্যাংজাইটি এন্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে রিলিফ অফ অ্যাংজাইটি এই পারপাসে ইউজ হয়, যেহেতু যারা অ্যাংশাস পেশেন্ট, অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্ট, তাদের প্রায় অটোনমিক সিমটমস থাকে, ট্রেমর, প্যালপিটেশন এগুলো থাকে। তো মূলত এগুলো রিলিভ করার জন্যই হচ্ছে বিটা ব্লকার অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইউজ হয়। তবে এরা কিন্তু সাইকোলজিক্যাল সিমটম এগুলোকে রিলিভ করতে পারে না। তবে অনেকেরই এই ট্রেমর, প্যালপিটেশন হয়, এর কারণে তাদের অ্যাংজাইটি আরো বেড়ে যায়। এজন্য এই ড্রাগ দিলে তাদের জন্য অ্যাংজাইটি রিলিফের জন্য অনেকটা হেল্পফুল হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত ডিসকাশন শেষ, ড্রাগস ফর অ্যাংজাইটি ডিসঅর্ডারস। এবারে নেক্সট গ্রুপ অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, দ্যাট ইজ মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডারের মধ্যে মোস্ট কমন হচ্ছে ডিপ্রেশন। তো ডিপ্রেশন কারো কারো
অনলি ডিপ্রেশন, পিওর ডিপ্রেশন এরকম হয়। আবার কারো কারো কখনো ডিপ্রেশন, কখনো আবার ইলেভেটেড মুড, কখনো ডাউন হয় মুড, আবার কখনো ইলেভেশন হয়। তাদেরকে বলে বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টস, যাদের মুড এরকম মুড সুইং হয়, কখনো আপ কখনো ডাউন। তো ডিপ্রেসড মুড একে বলা হয় ডিপ্রেশন আর ডিপ্রেসিভ ইলনেস। আর ইলেভেটেড কন্ডিশন মুডের এটাকে বলা হয় ম্যানিয়া। তো যাদের কখনো ডিপ্রেশন কখনো ম্যানিয়া, তাদেরকে বলা হয় যে দে আর সাফারিং ফ্রম বাইপোলার ডিসঅর্ডার। আর যাদের পিওর ডিপ্রেশন এটা হলো ইউনিপোলার। তো মুড ডিসঅর্ডারকে অ্যাফেক্টিভ ডিসঅর্ডারও বলে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, দ্যাট ইজ অনলি ডিপ্রেশন, পিওরলি ডিপ্রেশন। আর বাইপোলার আর ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পিরিয়ড অফ অল্টারনেটিভ ম্যানিয়া অ্যান্ড ডিপ্রেশন, কখনো ম্যানিয়া কখনো ডিপ্রেশন, কখনো মুড ইলেভেশন কখনো মুড ডাউন। তো ডিপ্রেশন কিন্তু সাইকিয়াট্রিক ফিল্ডে খুবই কমন ইলনেস। ডিপ্রেশনের পেশেন্টদের যেটা হয় যে তাদের এই কম্বিনেশন অফ সিমটমস ইন্টারফেয়ার, ডিপ্রেশনে কি হয়, interfere with ability to work, study and sleep, does not enjoy, enhance one's pleasurable activities. তো তাদের কোনো ইন্টারেস্ট থাকে না, ল্যাক অফ ইন্টারেস্ট অ্যান্ড এনজয়মেন্ট, ডিপ্রেসড মুড, এগুলো হলো তাদের হয়। তো তোমরা সাইকিয়াট্রিতে তার ডিটেলস পড়বে, আমি আগে চলে যাচ্ছি ট্রিটমেন্ট। আচ্ছা, ট্রিটমেন্টে যাওয়ার আগে, ড্রাগ ডিসকাশনের আগে, বায়োকেমিক্যাল বেসিস অফ ডিপ্রেশন। ডিপ্রেশনকে এখন বায়োলজিক্যালি আর বায়োকেমিক্যালি এক্সপ্লেইন করা হয়। যেটা মনে করা হয় যে ডিপ্রেশনের পেশেন্টদের আন্ডারলাইং বায়োকেমিক্যাল প্যাথোজেনেসিস যেটা মনে করা হয়, দ্যাট ইজ মোনোঅ্যামাইন হাইপোথিসিস। মোনোঅ্যামাইন হাইপোথিসিস মানে তাদের মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার যেগুলো এক্সাইটেটরি ফাংশন দেয়, এগুলোর লেভেল কমে যায় আর ফাংশনাল অ্যাক্টিভিটি কমে যায়, যেমন নরএপিনেফ্রিন, সেরোটোনিন। এইসব এক্সাইটেড নিউরন এগুলো যদি নর্মাল লেভেল থাকে তাহলে তাদের মুড ভালো থাকে, মুড নর্মাল লেভেলে মেনটেন হয়। আর যদি এইসব এক্সাইটেড নিউরোট্রান্সমিটারের লেভেল কমে যায় তখন তাদের ডিপ্রেশন ডেভেলপ করে। এই জন্য এটার অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট হচ্ছে ওইসব ড্রাগ ইউজ করা, যেসব ড্রাগ ইউজ করলে এইসব নিউরোট্রান্সমিটারের লেভেল বেড়ে যাবে। তো লেভেল বেড়ে গেলে যেহেতু কমে গেছে, মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার গুলো লেভেল কমে যাওয়ার কারণে ডিপ্রেশন হচ্ছে। তো যদি ওই লেভেল বাড়ায় দেওয়া যায় তাহলে তাদের ডিপ্রেশন ম্যানেজ হয়ে যাবে, তারা সাইকোলজিক্যালি তারা ওয়েল ফিল করবে। তো ড্রাগ ট্রিটমেন্টের পাশাপাশি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোথেরাপি আর আদার ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন, এই জাতীয় অনেক ট্রিটমেন্ট আছে। তো এখন অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলোর ক্ষেত্রে একটা কথা বলা হয় যে ড্রাগ ট্রিটমেন্ট স্টার্ট করলেই সাথে সাথে যে তার ডিপ্রেশন রিলিভ হয়ে যাবে তা নয়। এই ড্রাগগুলো স্লোলি অ্যাক্টিভ। ড্রাগ স্টার্ট করার পরও দেখা যাবে যে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত টাইম লাগতে পারে এই ড্রাগগুলোর রেসপন্স পাইতে, এবং এগুলো রেসপন্স শুরু করার পরও লং টাইম মেনটেন করতে হয়। বলা হয় যে যদি ফার্স্ট টাইম ডিপ্রেশন হয় তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস অ্যাটলিস্ট 6 মান্থস ইউজ করতে হয়। আর যদি সেকেন্ড অর সাবসিকুয়েন্ট টাইম ডিপ্রেসিভ এপিসোড যদি হয়ে থাকে তাহলে আরো বেশি লাগে, ইভেন 2 years অর মোর অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ থেরাপি লাগতে পারে। তো ফার্স্ট এপিসোড হলে ড্রাগের রেসপন্স শুরু হবে 2 to 3 উইকসে, আর ফুল রেসপন্স পাইতে আরো টাইম লাগবে, এবং এই জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ মেনটেন করতে হয় অ্যাটলিস্ট 6 মান্থস। আর সাবসিকুয়েন্ট এপিসোডে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস আরো লং টাইম ইউজ করতে হয়, ইভেন 2 years অর মোর। মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস আমরা একটু বলেই ফেলেছি, যেহেতু আমরা দেখলাম বায়োকেমিক্যাল হাইপোথিসিস অফ ডিপ্রেশন হচ্ছে মোনোঅ্যামাইন হাইপোথিসিস, মানে ডিপ্রেশনের পেশেন্টদের মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার লেভেল কমে যায়, লো কনসেন্ট্রেশন অফ সেরোটোনিন অ্যান্ড নরএপিনেফ্রিন ইন ব্রেন,
এজন্য অ্যান্টিডিপ্রেসেন্ট, মোস্ট অফ দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস ইউজ করলে যেটা হয়, এই মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটারস গুলোর লেভেল ইন ব্রেন এটা বেড়ে যায়। বেড়ে গেলে উইদিন 2 to 3 weeks অফ ট্রিটমেন্ট তাদের অ্যান্টিডিপ্রেসিভ ইফেক্ট স্টার্ট হয়ে যায়। এরপরে মেনটেন করলে তাদের ডিপ্রেশন ফুললি রিকভারি হয়ে যায়। There are many groups of antidepressant drugs. Most important, these 4 groups: tricyclic antidepressant, number 1. Number 2, selective serotonin reuptake inhibitors, SSRI, monoamine oxidase inhibitors or MAO inhibitors, and other antidepressant drugs. তাহলে tricyclic antidepressant, TCS, selective serotonin reuptake inhibitor, SSRI, MAO inhibitor or monoamine oxidase inhibitors, and others. Tricyclic antidepressants are the oldest groups of antidepressant drugs. আচ্ছা, এগুলো একটু প্রথম দুটো একটু বেশি জানতে হবে, পরের গুলো একটু নাম টাম জানলেই হবে। তো আমরা পরের গুলো আগে একটু বলে তারপরে যেটা বেশি লাগবে ডিসকাশন ওটাতে আসি। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরস, ফেনেলজিন, ট্রানাইলসিপ্রোমিন, মুক্লোবেমাইড। Monoamine oxidase inhibitors are phenelzine, ট্রানাইলসিপ্রোমিন, মুক্লোবেমাইড। এগুলোর মধ্যে আবার মোনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইমের দুইটা আইসোফর্ম আছে, monoamine oxidase A and monoamine oxidase B. তো কিছু ড্রাগ আছে যেগুলো নন সিলেক্টিভ MAO ইনহিবিটর, আর কিছু আছে সিলেক্টিভ MAO ইনহিবিটর। তার মধ্যে সিলেক্টিভ monoamine oxidase B ইনহিবিটরস এর এক্সাম্পল হচ্ছে সিলিজিলিন। এটা কিন্তু আমরা ডিসকাস করেছি অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ হিসেবে এই সিলেক্টিভ monoamine oxidase B ইনহিবিটর ইউজ হয়, সিলিজিলিন and রাফাজিলিন, mainly used for treatment of Parkinsonism. Mechanism of action, যদি monoamine oxidase inhibitors ইউজ করা হয় তাহলে they will inhibit the enzyme monoamine oxidase. তো monoamine oxidase ইনহিবিশন হয়ে গেলে যেসব নিউরোট্রান্সমিটারের মেটাবলিজম monoamine oxidase দিয়ে হয় তাহলে সেই মেটাবলিজম আর হবে না, কারণ মেটাবলাইজিং এনজাইম ইনহিবিশন হয়ে গেল। মেটাবলিজম না হলে ওইসব মোনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। So there will be increased concentration of norepinephrine and serotonin. তো এই কারণে তখন একদিক দিয়ে অ্যান্টিডিপ্রেসেন্ট হবে, যেটা আমাদের টার্গেট ডিজায়ার থেরাপি। আবার যেহেতু এরা নন সিলেক্টিভ, এই কারণে কিন্তু আবার মেনি অ্যাডভার্স ইফেক্টসও হবে এবং মেনি ড্রাগ ইন্টারাকশনের চান্স। So monoamine oxidase inhibitors are not used nowadays as antidepressant drug. এগুলো জন্য এটা কিন্তু খুব একটা ইউজ হয় না। তো যেসব অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, পোস্টুরাল হাইপোটেনশন, ডিজিনেস, হেডেক, ইনসোমনিয়া, and important adverse effect, atropine-like adverse effect, that is antimuscarinic adverse effect, dry mouth, palpitation, blurring of vision, constipation, difficulty in micturition, even sexual dysfunction, weight gain. Drug interaction with monoamine oxidase inhibitor. আমাদের এই ড্রাগ ইন্টারাকশনটা একটু মনে রাখতে হবে, এটা অনেক এক্সামিনারের খুব পছন্দ। monoamine oxidase inhibitor কথা আসলে অনেক সময় এই ড্রাগ ইন্টারাকশন জানতে চাই। আমরা যেহেতু বললাম যে monoamine oxidase inhibitor যেগুলো নন সিলেক্টিভ, এগুলোর অনেক অ্যাডভার্স ইফেক্ট হতে পারে এবং ড্রাগ ইন্টারাকশনের চান্স অনেক বেশি। তো এইসব ড্রাগ ইন্টারাকশনের মধ্যে একটা ড্রাগ ইন্টারাকশন হলো উইথ সাম ফুড, টাইরামিন কন্টেইনিং ফুড। যেসব ড্রাগ ফুডে টাইরামিন আছে, তো একটা পেশেন্ট মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর যে ইউজ করতেছে সাথে সাথে সে যদি টাইরামিন কন্টেইনিং ফুড খায়, যেগুলো প্রিজার্ভ করা হয়, ক্যান ফুড, এছাড়া চিকেন লিভার, অ্যালকোহল, রেড ওয়াইন, এইসব ফুডে টাইরামিন থাকে এবং টাইরামিনও ভ্যাসোকনস্ট্রিকশন করে
এটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, ইনডাইরেক্ট অ্যাক্টিং অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। ভ্যাসোকনস্ট্রিকশন করে বিপি বাড়ায় দেয়। আবার মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ইউজ করলেও মোনোঅ্যামাইন গুলো আর ব্রেকডাউন হতে পারবে না, যার ফলে মোনোঅ্যামাইনের কারণে যেমন নরএড্রেনালিন এগুলোর কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, বিপি বাড়বে। এই জন্য এই ড্রাগ ইন্টারাকশনে দেয়ার ইজ চান্স অফ সিভিয়ার হাইপারটেনশন অ্যান্ড ইভেন হাইপারটেনসিভ ক্রাইসিস। তো monoamine oxidase inhibitor plus tyramine or tyramine containing food এর ইন্টারাকশনের ফেট হচ্ছে there is chance of hypertensive crisis। তো এটাকে আবার অনেক সময় বলা হয় হাইপারটেনসিভ সিজ রিঅ্যাকশন। সিজেও টাইরামিন থাকে, এজন্য মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের সঙ্গে যদি সিজ একই টাইমে এট এ টাইম যদি পেশেন্ট খায় তাহলে there is chance of this drug interaction ultimately hypertensive crisis। আচ্ছা, এবার আমরা আসি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস। আমি একটু আগে বললাম যে দিস গ্রুপ ইজ দ্য ওল্ডেস্ট গ্রুপ অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস। amitriptyline, nortriptyline, imipramine, disipramine, these are the examples of tricyclic antidepressant. Imipramine, disipramine, amitriptyline, nortriptyline. Mechanism of action of tricyclic antidepressant. তো আমরা তো জানি যে নার্ভ এন্ডিং থেকে যে রিলিজ হয় নরএপিনেফ্রিন, এগুলো আবার রিঅ্যাপটেক হয়, নিউরনের রিঅ্যাপটেক হয়। 70 to 80% of released norepinephrine from nerve ending are reuptaken into neuron। তো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেটা করে এই রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করে। Tricyclic antidepressant inhibit reuptake of norepinephrine and serotonin in presynaptic membrane। তো রিঅ্যাপটেক যদি না হয় তাহলে এই নরএপিনেফ্রিন এন্ড সেরোটোনিন এরা এই সিনাপসে থেকে যাবে। সিনাপসে থেকে গেলে এরা পোস্ট সিনাপটিক মেমব্রেনে কাজ করবে, তাদের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, যা বেশি কাজ করার সুযোগ পাবে, তো ডিপ্রেশন রিলিভ হয়ে যাবে। তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ইনহিবিট reuptake of norepinephrine and serotonin, thus increases level of these monoamine neurotransmitters in brain, thus there will be antidepressant effect। Adverse effects of tricyclic antidepressant। Tricyclic antidepressant এর অনেক অ্যাডভার্স ইফেক্ট, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে anticholinergic adverse effects or atropine-like adverse effects। anticholinergic adverse effects কি হয় মনে আছে? জি স্যার। বলো স্যার ওই আগে যেগুলো বলেন যে স্যার পালপিটেশন টাইম আউট, মিক্সারেশনের সমস্যা হবে। তাহলে অ্যাসিটাইলকোলিন যেহেতু সিক্রেশন করায় তাহলে অ্যান্টি মাস্কারিনি করে, অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, অ্যাট্রোপিন-লাইক ইফেক্ট মানে হলো সিক্রেশন কমায় দেবে, দিয়ে দিলে তো ড্রাই। অ্যাসিটাইলকোলিনের হার্টের উপর ইফেক্ট হচ্ছে নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। তো তাহলে অ্যাট্রোপিন লাইক আর অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট হবে এর উল্টা, পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট মানে হার্ট রেট বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে গেলে পেশেন্ট প্যালপিটেশন ফিল করবে। আবার এদিকে যে ট্র্যাক্টে অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট হচ্ছে যে ট্র্যাক্টের মোটিলিটি ইনক্রিজ করা, বাড়ানো। তাহলে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট কি হবে? এর উল্টা, মোটিলিটি থাকবে না, তাহলে কনস্টিপেশন হবে। ইউরিনারি সিস্টেমে, জেনিটাল ইউরিনারি সিস্টেমেও তাই, এটা এই ডেট্রাসল মাসেলের কন্ট্রাকশন হবে না। ডেট্রাসল মাসেল যদি কন্ট্রাক্ট না করে তাহলে ইউরিন রিটেইন করবে, ইউরিনারি রিটেনশন। আর চোখে, আইতে ইফেক্ট হচ্ছে ব্লারিং অফ ভিশন। অ্যাসিটাইলকোলিন দিলে তো মায়োসিস হয়, তো এখানে মিড রেসিস, লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিঅ্যাকশন এগুলো হয়, মানে দেখার সুবিধার জন্য যা যা তাই করে। তো এর উল্টা হয়ে গেলে মাইগ্রেসিস হবে, তখন পেশেন্ট ব্লারিং অফ ভিশন হবে। আচ্ছা, এই গেল অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। এছাড়া আলফা ব্লকিং ইফেক্ট হতে পারে, এর জন্য অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের অ্যানাদার প্রোনাউন্সড ইফেক্ট হচ্ছে দ্যাট ইজ সিডেশন। এই গ্রুপের ড্রাগে কিন্তু বেশ সিডেশন হয়। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের অ্যানাদার প্রবলেম হচ্ছে এই গ্রুপের ড্রাগের একটু ডোজ বেশি হয়ে গেলে দেয়ার ইজ চান্স অফ কার্ডিওটক্সিসিটি।
কার্ডিওটক্সিসিটি, কার্ডিয়াক অ্যারিথমিয়া এগুলো হওয়ার চান্স থাকে। এই কারণেই কিন্তু এই যেহেতু এত অ্যাডভার্স ইফেক্ট, যদিও ওল্ডেস্ট গ্রুপ অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস এবং এগুলো কিন্তু অনেকটা চিপ, দামও কম এবং ইফেক্টিভও বটে, তো তবে ডিজায়ার্ড ইফেক্টও যেমন এটা দেয়, আবার পাশাপাশি অনেক আনডিজায়ার্ড ইফেক্ট আর অ্যাডভার্স ইফেক্ট, টক্সিসিটি এগুলো আছে। এই কারণে এটার ইউজ কিন্তু এখন কমে গেছে, এখন প্রেফার করা হচ্ছে অ্যানাদার গ্রুপ। সেটা হচ্ছে নাওএডেজ যে গ্রুপটা প্রেফার করা হয় অ্যাজ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ অ্যান্ড অলসো অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস, দ্যাট ইজ ট্রিটমেন্ট ড্রাগস ফর ট্রিটমেন্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা হচ্ছে SSRI। Nowadays, very popular antidepressant drug is SSRI. For example, sertraline, fluoxetine, paroxetine, citalopram, escitalopram, fluvoxamine. Sertraline, fluoxetine, paroxetine, fluvoxamine, citalopram, and escitalopram. These are the SSRIs or selective serotonin reuptake inhibitors. এটা কিন্তু যদি এখান থেকে জিজ্ঞেস করা যায় মেকানিজম অফ অ্যাকশন অফ SSRIs, কি বলতে পারবে? জি স্যার। বলো দেখি। স্যার এটা স্যার মানে আমাদের যে সেরোটোনিন রিলিজ হবে প্রি সাইন্যাপটিক এন্ডিং থেকে, তো স্যার রিলিজ হওয়ার পরে এইটাও তো স্যার সেরোটোনিন, স্যার এই যে সেরোটোনিন ট্রান্সপোর্টারের মাধ্যমে আবার তো স্যার মানে যেই এন্ডিং থেকে রিঅ্যাপটেক হয় স্যার ওইটাকে বন্ধ করে দিবে, তাহলে স্যার ওই কনসেন্ট্রেশন বেশি হবে, সেরোটোনিনের ফাংশন মানে স্যার এক্সাইটমেন্ট করবে, তখন ডিপ্রেশন কমে যাবে। যেটা লেভেল কমে যাওয়ার কারণে ডিপ্রেশন হচ্ছে, যেমন সেরোটোনিন, তাই না? এটার লেভেল বাড়ায় দিল, এর রিঅ্যাপটেক কমায় দিয়ে সিনাপসের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিল, তাহলে অ্যান্টি ডিপ্রেসিভ ইফেক্ট হয়। তাহলে এই মেকানিজম দুইটা খেয়াল করে এই TCA আর SSRI এর মধ্যে ডিফারেন্স বলো দেখি। TCA এটা স্যার হচ্ছে নন সিলেক্টিভ স্যার, ওটা বোথ সেরোটোনিন এবং হচ্ছে স্যার এই নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন দুইটার উপরই কাজ করবে, এই জন্য অ্যাডভার্স ইফেক্ট স্যার অনেক বেশি হবে, সমস্যা অনেক বেশি হবে। আর SSRI, জি স্যার, ওটা আর এসের নরএপিনেফ্রিন এন্ড সেরোটোনিন দুইটারই রিঅ্যাপটেক ইনহিবিট করে দুইটারই লেভেল বাড়ায় দিচ্ছে, এই কারণে নন সিলেক্টিভ হওয়ার কারণে ওটা অ্যাডভার্স ইফেক্ট চান্স বেশি। আর এটা একদম সিলেক্টিভলি সেরোটোনিন রিঅ্যাপটেক শুধু কমাচ্ছে, নরএড্রেনালিন এটার লেভেলে ইন্টারফেয়ার করতেছে না, এই জন্য এটা সিলেক্টিভ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্টও কম। তবে প্রবলেম হচ্ছে এটা একটু দাম বেশি। তাহলে selectively inhibit reuptake of serotonin, increase concentration of serotonin in brain, thus there is antidepressant effect. Adverse effect, এদেরও অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আছে, কার্ডিওভাস্কুলার অ্যাডভার্স ইফেক্ট, কার্ডিওটক্সিসিটি যেটা বললাম, কার্ডিয়াক অ্যারিথমিয়া এটাতেও হতে পারে, তবে চান্স ইজ মিনিমাম। TCA তে যতটা হয় এর চাইতে এটা অনেক কম। তবে এটাতে একটা অ্যাডভার্স ইফেক্ট আবার একটু বেশি হয়, সেটা হলো যে ট্র্যাক্ট আপসেট হতে পারে, স্পেশালি ফার্স্ট ফিউ ডেজ। SSRI স্টার্ট করার প্রথম কয়েকদিন দেখা যায় পেশেন্টদের নশিয়া, ভমিটিং, যে ট্র্যাক্ট আপসেট এগুলো হতে পারে, রেস্টলেসনেস, ইনসোমনিয়া এগুলো হতে পারে। এজন্য ইনিশিয়ালি যেহেতু ইনসোমনিয়া, অ্যাংজাইটি, রেস্টলেসনেস এগুলো হতে পারে, এজন্য কিন্তু SSRI, it is tradition, it is practice to prescribe SSRI at morning dose, সকালবেলা দেওয়া হয়। আর যেহেতু ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এদের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটা অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখলাম যে ওটাতে সিডেশন বেশি হয়, এজন্য ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বেড টাইমে দিতে হয় মূলত। আর যদি কারো ডোজ বেশি লাগে, 2 or 3 ডোজ দেওয়া লাগে ডেইলি, তাহলে ম্যাক্সিমাম ডোজটা নাইটে দিতে হয় আর সকাল দুপুরে মিনিমাম ডোজ দিতে হয়। তাহলে ডোজিং আর প্রেসক্রাইবিং এর ক্ষেত্রেও কিন্তু এর ইফেক্ট হিসেবে একটু ডিফারেন্স দেখা গেল। আচ্ছা, এখানে তোমাদের যেটা আমি প্রায় বলি ডিসকাশনের সময়, প্রায় ড্রাগের ক্ষেত্রে তোমাদের রিটেন এন্ড ভাইভার জন্য কোশ্চেন এটা থেকে প্রায়ই আসে, কিন্তু এটা সেটা হলো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড SSRI, TCA এন্ড SSRI। বা অনেক সময় তোমাদের ব্রেন স্টর্ম করার জন্য স্পেসিফিক ড্রাগের নাম দিয়ে দেওয়া হয়, যেমন বলা হলো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট amitriptyline and escitalopram,
এমিট্রিপ্টাইলিন কোন গ্রুপের ড্রাগ আর এসিটালোপ্রাম কোন গ্রুপের ড্রাগ? স্যার প্রথমটা TCA ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, পরেরটা TCA SSRI আর এসিটালোপ্রাম SSRI। তো যদি তোমাদের ভিতরে ড্রাগের নামগুলো সব ভালো মতো জানা না থাকে, তোমরা এই কোশ্চেন সামনে আসলে তো বুঝবে যে, মনে করবে যে এটা আবার কোত্থেকে দিল। সেজন্য হেডলাইনও মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ড্রাগগুলোর নামও মনে রাখতে হবে। আমাদের যাচাই করা, অ্যাসেস করার জন্য অনেক সময় এইভাবে কোশ্চেন করা হয়। তো যদি এইভাবে কোশ্চেন আসে তাহলে তোমরা ওইভাবে আনসার করবে। টিসিএ এটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আর এসএসআরআই হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তো টিসিএ এর মোড অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন কি? ইনহিবিট রিআপটেক অফ বোথ নরএড্রেনালিন এন্ড সেরোটোনিন। আর এসএসআরআই হচ্ছে সিলেক্টিভলি ইনহিবিট সেরোটোনিন। তো তাহলে ওটা দুটোরই লেভেল বাড়ায় দেয়, এইভাবে অ্যান্টিডিপ্রেসেন্ট ইফেক্ট দেয়। আর এসএসআরআই অনলি সেরোটোনিনের লেভেল বাড়িয়ে দিয়ে অ্যান্টিডিপ্রেসেন্ট ইফেক্ট দেয়। তো অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইল কম্পেয়ার করলে অ্যাডভার্স ইফেক্টস আর মোর ইন কেস অফ টিসিএ, যেহেতু এটা নন সিলেক্টিভ। আর এসএসআরআই এর ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট লেস। তো অ্যাডভার্স এর মধ্যে অ্যান্টিকোলিনার্জিক অ্যাডভার্স ইফেক্টস এন্ড কার্ডিওভাস্কুলার অ্যাডভার্স ইফেক্ট বেশি টিসিএ তে, আর এসএসআরআই তে লেস আর মিনিমাম। সিডেশন এটা হলো টিসিএ এর অ্যাডভার্স ইফেক্ট, আর এসএসআরআই তে সিডেশন ইউজুয়ালি হয় না, এটাতে বরং উল্টা হয়। ইনিশিয়ালি স্পেশালি অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ইনসোমনিয়া এগুলো হতে পারে। এছাড়া প্রেসক্রাইবিং এর ক্ষেত্রেও এটা মর্নিং ডোজ দিয়ে স্টার্ট করা হয়, আর টিসিএ নাইট ডোজ স্টার্ট করা হয়। আর ডোজ বেশি লাগলে ম্যাক্সিমাম ডোজটা নাইটে দিতে হয়, মর্নিং আর নুন ডোজে কম দিতে হয়। তো অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট সেটা আবার একটু এসএসআরআই বেশি হয়, সেটা হলো আমরা বললাম যে ট্র্যাক আপসেট, নরসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া। এটা আবার এসএসআরআই তে প্রথম দিকে একটু বেশি হয়, পরে আবার এটা টলারেবল হয়ে যায়, টলারেন্স ডেভেলপ করে। তাহলে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড এসএসআরআই, আর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এমিট্রিপ্টাইলিন এন্ড ফ্লুক্সেটিন দেওয়া হতে পারে, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, যে কোনো একটা দিয়ে দেওয়া হতে পারে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এভাবে কোশ্চেন প্রিপেয়ার করে রাখবে পরীক্ষার জন্য। আদার অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস এর মধ্যে ভেনলাফেক্সিন, মির্টাজিপিন, মিলনাসিপ্রান এন্ড ডুলোক্সিটিন। ভেনলাফেক্সিন, mirtazapine, milnacipran and duloxetine. These are other antidepressant drugs. এগুলোকে অনেক সময় বলে novel antidepressant drugs, novel। আচ্ছা, এটা ডিসকাশন আমি অলরেডি করে ফেলেছি। SSRIs and other antidepressants which is preferred clinically, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আর SSRI এগুলোর মধ্যে কোনটা ক্লিনিক্যালি প্রেফার করা হয়? আমরা যে ডিসকাশন করেছি কম্পারেটিভ ডিসকাশন, তাতে আমরা বলে ফেলেছি যে এসএসআরআইটাই প্রেফারেবল, কারণ এটা সিলেক্টিভ, মোর এফেক্টিভ, অ্যাডভার্স ইফেক্টস লেস, কার্ডিওটক্সিসিটি লেস, এটাতে সিডেশন লেস, যেহেতু অ্যাডভার্স ইফেক্ট লেস, এবং এটাতে কিন্তু ডোজ অত বেশি লাগে না। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ডোজ অনেক বেশি লাগে, 75 মিলিগ্রাম টু 150 মিলিগ্রাম অর মোর। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গুলোর এরকম ডোজ লাগে। আর এসএসআরআই এর ডোজ কিন্তু 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ইউজুয়ালি এর মধ্যে লিমিটেড। তো যেহেতু ডোজ কম লাগে, ইফেক্টিভ, সিলেক্টিভ, অ্যাডভার্স ইফেক্ট কম, কার্ডিওটক্সিসিটি কম, সিডেশন কম, এজন্য এগুলো পেশেন্টের জন্য প্রেসক্রিপশন ফলো করা, ডোজ মেনটেন করা এটা ইজি হয়ে যায়, পেশেন্ট এগুলো টলারেট করতে পারে ভালো, এজন্য এটার ক্ষেত্রে কমপ্লায়েন্স গুড হয়। So SSRIs are preferred to tricyclic antidepressant. শুধু একটাই প্রবলেম, সেটা হলো SSRI এর দাম একটু বেশি, কস্ট। স্যার একটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন করব। বলো। স্যার আমাদের ওই যে নরমালি স্যার প্যারাসিটামল 500 মিলিগ্রাম, স্যার এইখানে মানে ওই পুরো প্যারাসিটামলটা ওইটাই কি 500 মিলিগ্রাম না স্যার? ওর ভিতরে যে মূল
মানে এক্সিপিয়েন্ট ছাড়া মূল যে কনস্টিটিউশন ওইটা 500 মিলিগ্রাম, মানে কি আমরা বোঝায় স্যার? কোনো একটা ক্লিনিক্যাল কন্ডিশন আর ডিজিজ আর প্যাথোলজিক্যাল স্টেট ট্রিটমেন্ট করতে হলে আমরা যে কোনো ডোজের ড্রাগের ডোজ কনসিডার করি, তাই না? সেটা কি আমরা ওই স্পেসিফিক ড্রাগটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তাই না? একটা মেডিসিনে কি থাকে, একটা ট্যাবলেটে কি কি আছে? স্যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর এক্সিপিয়েন্ট। ইনগ্রেডিয়েন্ট আর এক্সিপিয়েন্ট, তাই না? তো আমরা ইফেক্ট আশা করব কি দুটো মিলে নাকি শুধু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট? স্যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। তাহলে তাহলে যে ক্ষেত্রে আমি মনে করতেছি যে একটা পেশেন্টের হেডেক আর ফিভার, তার হেডেক রিলিভ করা বা ফিভার সাবসাইড করার জন্য 500 মিলিগ্রাম প্যারাসিটামল লাগবে, তাহলে সেটা কি এক্সিপিয়েন্ট সহ মিলে 500 মিলিগ্রাম করলে হবে? না স্যার। হুম, তা তো আমি মনেই করতেছি যে তার 500 মিলিগ্রাম প্যারাসিটামলই লাগবে। তো কাজে প্যারাসিটামলই 500 মিলিগ্রাম আছে, এক্সিপিয়েন্ট সহ তো ওটা ডোজ বলা হয় না। ওখানে 500 মিলিগ্রাম প্যারাসিটামলই আছে, সাথে এক্সিপিয়েন্ট যেটা আছে ওটা হিসাবে মানে ওটা বলা হয় না আর কি। ঠিক আছে, বুঝতে পারলে তো? জি স্যার। আচ্ছা এখন বলো, আমরা যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস বললাম, সেটা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টই হোক আর এসএসআরআই হোক, এগুলোর ক্লিনিক্যাল ইউজেস কি কি আছে? হোয়াট আর দ্য ইউজেস অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস? আমি এই গত ক্লাস এবং আজকের মধ্যে যতটুকু ডিসকাস করছি এর থেকে তোমরা যেটা আনতে পারো সেটা আগে বলো, তারপরে এর বাইরে যা আছে সেটা বলবে। বলো স্যার কি কি পাওয়া গেছে এই পর্যন্ত, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের ইউজ কি কি পাওয়া গেছে এই পর্যন্ত, এই দুই ক্লাসের ডিসকাশন থেকে তোমরা আগে বলো। স্যার এই ক্লাসে তো স্যার ডিপ্রেশনই মেইনলি। ডিপ্রেশন স্যার কি পাওয়া গেছে? আর আর আগের ক্লাসে তো স্যার আগের ক্লাসে অ্যাংজাইটি, তারপরে স্যার কম্পালসিভ ডিসঅর্ডার। আমরা বললাম না যে ড্রাগস ইউজ ফর ট্রিটমেন্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, তার মধ্যে কি কি বলেছি? সিডেটিভস, হিপনোটিক্স, মূলত বেনজোডায়াজিপিন, বারবিচুরেট এখন আর ইউজ নাই এই পারপাসে। আর কি বললাম? বিটা ব্লকার্স বলছি না? জি স্যার। এরপরে বলছি যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস, এই সবগুলোই অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্টে ইউজ হয়। আর আজকের লাস্ট ডিসকাশন থেকে পাওয়া গেল হলো ডিপ্রেশন, ডিপ্রেসিভ ইলনেস, তাই না? তার মানে হলো মেইন ইউজ এটা ডিপ্রেসিভ ইলনেস আর ডিপ্রেশন, আর এছাড়া এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটাও এটার ইউজ। ঠিক আছে, তাহলে মূল ইউজ আসবে ডিপ্রেশন আর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আবার বাইপোলার ডিসঅর্ডার সেটাও আসবে, আর অ্যাংজাইটি ডিসঅর্ডার এটাও এর ইউজের মধ্যে আসবে। এছাড়া সাম আদার সাইকিয়াট্রিক প্রবলেম এন্ড আদার কন্ডিশনস আছে যেখানেও এই অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস গুলোর ইউজ আছে, সেটা আবার বলি। যেমন একটা ডিসঅর্ডার হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার, বলা হয়ে গেছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর ডিপ্রেশন তো থাকবেই। আদার্স এর মধ্যে দেখো একটা ইউজ আছে এনিউরেসিস। এনিউরেসিস মানে জানো? এনিউরেসিস এই টার্মটা তোমাদের পরিচিত কিনা বলো? কথা বলতেছ না কেন? এনিউরেসিস এনিবডি বলো? নিউরোসিস স্যার পরিচিত তাম, কিন্তু এনিউরোসিস নিউরোসিস করছে, এটা হচ্ছে Sorry, inability to control the urination, something এরকম type of- এনিউরেসিস হচ্ছে এটা মূলত বাচ্চাদের প্রবলেম। অনেক বাচ্চাই বেড Urination ওয়েটিং control. করে, বেড ওয়েটিং নকটার্নাল বেড ওয়েটিং, বিছানায় প্রস্রাব করে, এটাকে বলা হয় এনিউরেসিস। তো এটার ট্রিটমেন্টে কিন্তু এই ট্রাইসাইক্লিক, মূলত ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ড্রাগ যেমন এমিট্রিপ্টাইলিন, ইমিপ্রামিন এগুলো এফেক্টিভ। ক্রনিক পেইন, যে কোনো ক্রনিক পেইনফুল কন্ডিশনে, ক্রনিক পেইন, ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন, এই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইফেক্টিভ। ইটিং ডিসঅর্ডার, বুলিমিয়া নার্ভোসা, এটা তোমাদের এই টার্মটা চেনা আছে? হোয়াট ইজ বুলিমিয়া নার্ভোসা? ইটিং ডিসঅর্ডারের নাম কি কি জানো সেটা বলো? বুলিমিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তাহলে একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর একটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা, কোনটা কি?
স্যার অ্যানোরেক্সিয়া নার্ভোসা যেটা আছে স্যার খাইলেই স্যার বমি হইতে যায়। অ্যানোরেক্সিয়া মানে কি? স্যার অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা না লাগা স্যার, ক্ষুধা মন্দা। ক্ষুধা তার বেশি না কম? স্যার কম স্যার। ক্ষুধা কম, সে খায়ই না। অ্যানোরেক্সিয়া মানে তো তাইলে এটা খাবে আবার বমি করতে হবে? তুমি উল্টা বলছো। অ্যানোরেক্সিয়া নার্ভোসা যে পেশেন্টদের খাওয়ার কোনো রুচি নাই স্যার। নাই, ডিজায়ারই নাই তার মধ্যে, এই টেন্ডেন্সি সাইকিয়াট্রিক প্রবলেম এটা একটা। এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আর বুলিমিয়া নার্ভোসা হচ্ছে স্যার যখন এক্সেসিভ। খায় আর খায়, মনে করো দাওয়াত খেতে গেছে একেবারে সব খেয়ে শেষ করলো, একদম যখন খাইলো খাইলো আর খাইলো, এরপরে একেবারে বমি করে সব বের করে দেয়, এই হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। তো ঠিক আছে, এটা ট্রিটমেন্টেও অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ হয়। পিএমএস, পোস্ট মেনোপজাল সিনড্রোম, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ঠিক আছে, এছাড়া আরো কিছু ইউজ আছে কিন্তু, স্পেশালি এমিট্রিপটাইলিনের। এটা কিন্তু তোমাদের আলাদাভাবে অনেক সময় কোশ্চেন আসে। নেম দা ইউজেস অফ এমিট্রিপটাইলিন। আচ্ছা, তাহলে যদি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের ইন জেনারেল ইউজ চাওয়া হয় বা ইন্ডিকেশন চাওয়া হয়, তাহলে নাম্বার 1 আসবে ডিপ্রেসিভ ডিসঅর্ডার আর ডিপ্রেসিভ ইলনেস, নাম্বার 2 আসবে অ্যাংজাইটি ডিসঅর্ডারস, এরপরে এগুলো দিতে পারো: এনিউরেসিস, ক্রনিক পেইন, ইটিং ডিসঅর্ডার, বুলিমিয়া নার্ভোসা, পোস্ট মেনোপজাল সিনড্রোম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। স্পেসিফিক্যালি অনেক সময় এমিট্রিপটাইলিন এটার ইউজ চাওয়া হতে পারে। অবশ্য এর কিছু ইউজ এর সাথে আরো যোগ করে দেওয়া লাগবে। এমিট্রিপটাইলিনের ইউজ কোথায় পাইছো তোমরা? আচ্ছা, তোমাদের তো ওগুলো পড়ানো হয়নি এখন, ঠিক আছে। না, তাও একটা তো হয়েছে মনে হয়, যে ট্র্যাকটে তোমাদের আইবিএস পড়ানো হয়েছে না? আইবিএস এর ড্রাগ বলা হয়েছে। জি স্যার। আইবিএস এর মধ্যে কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ড্রাগ ছিল মনে করো তো আইবিএস এর স্যার ট্রিটমেন্টে? ছিল, বলছিলেন স্যার। কোনটা? আমি তো বলছিলাম এমিটিপ্রিড। নাকি আইবিএস এর ড্রাগ? জি স্যার, আপনি ক্লাস নিয়েছেন। এমিট্রিপটাইলিন ছিল। পেইন প্রিডোমিনেন্ট আইবিএস এন্ড ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস এর ট্রিটমেন্টে কিন্তু এমিট্রিপটাইলিন ছিল। আচ্ছা, আমরা সিরিয়ালি আসি। যদি তোমাদের কোশ্চেন আসে ইউজেস অফ এমিট্রিপটাইলিন, এমিট্রিপটাইলিন তো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের একটা ড্রাগ। তাহলে এটার ইউজ নাম্বার 1 অবশ্যই ডিপ্রেশন আসবে, ডিপ্রেসিভ ইলনেস, এরপরে অ্যাংজাইটি ডিসঅর্ডার আসবে, এই যে এনিউরেসিস আসবে, ক্রনিক পেইন, ইটিং ডিসঅর্ডার, তারপরে পোস্ট মেনোপজাল সিনড্রোম, এগুলো আসবে। এরপরে দিতে হবে আইবিএস, স্পেশালি পেইন প্রিডোমিনেন্ট এন্ড ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস। এছাড়া দিতে হবে মাইগ্রেন। মাইগ্রেনের তোমাদের ডিসকাশন আছে আলাদা, তো এখন এখানে এটা মনে রাখো। তাহলে এইগুলো এই স্লাইডে যা আছে সব দিতে হবে, সাথে কিন্তু এই পার্টি এগুলো দিতে হবে, আইবিএস এন্ড মাইগ্রেন। এখন ডিপ্রেশনের ট্রিটমেন্টে এই অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস ছাড়া আর কি কি ট্রিটমেন্ট আছে? সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কাউন্সেলিং, এগুলো, তারপরে সোশ্যাল রিহ্যাবিলিটেশন, এগুলো কিছু জিনিস আছে। এছাড়া একটা ট্রিটমেন্ট আছে ইসিটি, এটা যদিও ট্রিটমেন্টটা খুবই ইনহিউম্যান, তো রেজিস্ট্যান্ট কেস অফ ডিপ্রেশনে অনেক সময় এটা দিতে হয়। ইসিটি, এটা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? ইসিটি শক নাকি স্যার? ইলেকট্রিক শক দেওয়া হয়, এই জন্য তো বললাম ইট ইজ ভেরি ইনহিউম্যান, অমানবিক চিকিৎসা আর কি। তারপরও রেজিস্ট্যান্ট কেস অফ ডিপ্রেশনে অনেক সময় ইসিটি দিতে হয়। এটা এখন তুমি পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দিয়ে তার সাথে ইলেকট্রিসিটির লাইন লাগাই দিয়ে ব্রেনে ইলেকট্রিক শক দেওয়া হয়, আর পেশেন্ট কিন্তু একদম এই শকের ইফেক্টে পেশেন্ট কিন্তু জার্কিং করতে থাকে। তো এটা একটা ট্রিটমেন্ট আর কি রেজিস্ট্যান্ট কেস অফ ডিপ্রেশনের জন্য। তো বাইপোলার ডিপ্রেশন আমরা বললাম যে কারো কারো ডিপ্রেশন অল্টারনেটিং উইথ ম্যানিয়া, দ্যাট ইজ এলিভেটেড মুড, এরকম হয়। তো এটাকে বলে বাইপোলার আর ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো এদের ক্ষেত্রে যেটা ইউজ করতে হয়, তো তাদের যেহেতু মুড সুইং করতেছে, কখনো মুড এলিভেটেড কখনো মুড ডাউন, তাহলে এই ক্ষেত্রে কি ধরনের ড্রাগ দেওয়া দরকার?
তোমাদের কি মনে হয়? যাদের পিওরলি ডিপ্রেশন তাদেরকে আমরা ওই যে আমরা মনে করলাম যে তাদের ওই যে মনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার গুলোর লেভেল কমে গেছে, এই জন্য যেসব ড্রাগ দিয়ে ওই লেভেল বাড়ানো যায়, তার আপটেক কমায় হোক বা তার অ্যাক্টিভিটি বাড়াই হোক, যে কোনো ভাবে বাড়াই দিলে, লেভেল বাড়াই দিলে তার ডিপ্রেশনের ট্রিটমেন্ট হয়ে গেল। কিন্তু যার মুড আপ ডাউন করে তার ক্ষেত্রে স্টেবল রাখবে এমন কোন মুড স্টেবিলাইজার যে ড্রাগ গুলো তার মুড ইলেভেটেড থাকলে এটাকে ডাউন করে নরমালে আনবে, আবার ডিপ্রেস থাকলে একটু আপ করে বেসলাইনে নিয়ে আসবে, তাই না? এই গ্রুপের কিছু ড্রাগ এসে গেছে যাদেরকে বলা হয়, তাদের মানে তাদের মুডকে স্টেবল করতে হবে, যাতে উপরেও যাইতে না পারে নিচেও যাইতে না পারে। দিস গ্রুপস of drugs are known as mood stabilizers. Lithium salt, carbamazepine, and sodium valproate. These are the established mood stabilizers. Lithium salt, carbamazepine, sodium valproate. তো তবে এগুলো দেওয়ার পাশাপাশি কিন্তু ওই তাদেরকে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ এবং অনেক সময় অ্যান্টিসাইকোটিক ড্রাগও দেওয়া লাগে। আর মুড স্টেবিলাইজার গুলোর অ্যাকশনে আসতে আসতে যে সময়টা লাগবে, এই পেশেন্টের তার যদি মুড ডিপ্রেস থাকে তাহলে তার ডিপ্রেশনটাকে রিলিভ করার জন্য, কিংবা যদি এলিভেটেড থাকে তখন তো সে করে হইচই করে, তো সেটাকে আবার সাপ্রেস করার জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ এগুলো দেওয়া লাগে ইনিশিয়ালি। পরে যখন মোটামুটি স্টেবল হয়ে যায় তখন মুড স্টেবিলাইজারের উপরে তাকে মেনটেন করতে হয় লং টাইম। তাহলে লিথিয়াম সল্ট, carbamazepine, sodium valproate, these are the mood stabilizers. তো এর মধ্যে কার্বামাজিপিন এন্ড সোডিয়াম ভ্যালপ্রয়েট এগুলো মূলত কিন্তু অন্য একটা গ্রুপের ড্রাগ। কোন গ্রুপের বলতে পারো? স্যার কার্বামাজেপিন স্যার কি এটা এমিটিক্স? না, carbamazepine and sodium valproate, they are anti-epileptic drugs. আমাদের অ্যান্টি-এপিলেপটিক ড্রাগস এর ক্লাস আছে। অ্যান্টি-এপিলেপটিক ড্রাগস তো অনেক আছে, তার মধ্যে এই দুটা। তো এই দুটার মধ্যে সোডিয়াম ভ্যালপ্রয়েট এটা মূলত ইউজ হয় প্রাইমারি এপিলেপসির জন্য, প্রাইমারি টনিক ক্লনিক সিজার। আর কার্বামাজিপিন মূলত ইউজ হয় সেকেন্ডারি এপিলেপসি, সেকেন্ডারি টনিক ক্লনিক সিজার, জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার। তাহলে এই দুটা মূলত অ্যান্টিএপিলেপটিক ড্রাগস। আর লিথিয়াম সল্টটা এটা স্পেসিফিক্যালি আসলে মুড স্টেবিলাইজার হিসেবে ডেভেলপ করছে। তো লিথিয়াম সল্ট সম্পর্কে কিছু কথা মনে রাখতে হবে। আচ্ছা, এই ড্রাগগুলো কি থেরাপিউটিক ইন্ডেক্স দিক দিয়ে হাই না লো? কার্বামাজিপিন, সোডিয়াম ভ্যালপ্রয়েট লো স্যার। লো। লিথিয়াম সল্ট যদিও এটা হয়তো নতুন নতুন তোমাদের কাছে, এটাও কিন্তু লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ। আসলে এই যে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, সিএনএস ডিপ্রেসেন্ট যেসব ড্রাগ ইউজ হয় সবই কিন্তু শুধু বেনজোডায়াজিপিন গ্রুপ ছাড়া বাকি সবই কিন্তু আসলে ড্রাগস অফ লো থেরাপিউটিক ইন্ডেক্স। তো লিথিয়াম সল্ট এটাও কিন্তু লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ। এই লিথিয়াম সল্ট দিতে হলে কয়েকটা জিনিস আগেই চেক করে নিতে হয়। একটা হলো তার পেশেন্টের রেনাল ফাংশন দেখতে হয়, এরপরে তার থাইরয়েড প্রোফাইল করে দেখতে হয়, এছাড়া কার্ডিয়াক স্ট্যাটাস এগুলো দেখতে হয়। তো রুটিনলি দেখতে হয়, বায়োকেমিক্যাল টেস্ট যেটা করে এই লিথিয়াম সল্ট দিতে হয় বা ফলো আপ করতে হয়, দিলেও এটা ফলো আপ করতে হয়, সেটা হলো রেনাল ফাংশন। এই জন্য সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইউরিয়া, সেরাম ইলেকট্রোলাইট এগুলো চেক করতে হয়। আর থাইরয়েড ফাংশন, এই জন্য সেরাম T3, T4 অ্যান্ড TSH থাইরয়েড ফাংশন এগুলো দেখতে হয়। কার্ডিয়াক স্ট্যাটাস দেখতে হয়। তো কারণ এগুলো যেহেতু লো থেরাপিউটিক ইন্ডেক্স এবং লিথিয়াম সল্টের ক্ষেত্রে এইসব অর্গানে টক্সিসিটি হতে পারে। একটা হলো রেনাল, একটা হলো থাইরয়েড, কার্ডিয়াক আর সিএনএস টক্সিসিটি এগুলো বেশি হয়। আচ্ছা, যে কথাগুলো বলে ফেলেছি, ভেরি টক্সিক, এটা হলো লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ। এই সিএনএস টক্সিসিটি হতে পারে, এই জন্য অ্যাটেক্সিয়া, ট্রেমর, কনভালশন হতে পারে। ড্রাই মাউথ, পলিডিপসিয়া, পলিউরিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, এই যে রেনাল ফাংশন দেখতে হয়।
থাইরয়েড ডিসফাংশন হতে পারে, এই জন্য থাইরয়েড ফাংশন দেখতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা তাহলে সিএনএস ফার্মাকোলজির রিলেশনে ইন্ট্রোডাকশন এন্ড ইম্পর্টেন্ট সিএনএস নিউরোট্রান্সমিটার এগুলো ডিসকাস করে আমরা ড্রাগস ফর পার্কিনসনিজম এটা ডিসকাস করেছি। আর এদিকে এসে ড্রাগস ফর এনজাইটি ডিসঅর্ডার্স এর মধ্যে বেনজোডায়াজেপিন, বারবিচুরেটস এন্ড আজকে ডিসকাস করলাম অ্যান্টি ডিপ্রেসেন্টস ড্রাগস। ঠিক আছে, নেক্সট ক্লাস অ্যান্টিসাইকোটিক ড্রাগ ডিসকাস করা যাবে। স্যার ওই আজকের টাইম নিয়ে একটু সমস্যা হয়েছিল স্যার, সামনের দিন থেকে আর হবে না ইনশাল্লাহ। কালকে কয়টায় করবা? স্যার কালকে স্যার মানে যেহেতু মাইক্রোবায়োলজিতে একটু মানে হচ্ছে স্যার, মানে প্রলং হয়, সেহেতু স্যার যদি 12টাই হয় 12টায় করবা? ঠিক আছে, তাহলে 12টায় করো। তাহলে মানে সমস্যা হওয়ার কোনো চান্স থাকতো না। তাহলে ঠিক আছে, 12টায় করো। কাল পরশু দুই দিন হলে 12টায় করো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।